যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি তোয়াক্কা না করেই একের পর এক সাফল্য অর্জন করে চলেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। ইসরায়েল ও মার্কিন প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুতির কমতি রাখছে না তেহরান। মিসাইল সিটির পর এবার ক্ষেপণাস্ত্র ছুড়তেও জাহাজ তৈরি করে ফেলেছে IRGCর নৌবাহিনী। আর এই জাহাজকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে হোয়াইট হাউসের ওভাল অফিসে। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ইরান সমর্থন অব্যাহত রাখলে তেহরানকে সঠিক সময়ে জবাব দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী। মার্কিন প্রশাসনের সমরাস্ত্রের ঝনঝনানিতে মধ্যপ্রাচ্য হয়ে উঠছে এক প্রকার যুদ্ধক্ষেত্র, আর ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে অঞ্চলটি। পথে ঘাটে মাঠে প্রান্তরে যত্রতত্র এখন ফিলিস্তিনিদের মরদেহের সারি। তারপরেও থামছে না নেতানিয়াহুর আগ্রাসন। এসব দেখে অবশ্য মুখে তালা এঁটে বসে আছেন নিজেকে শান্তির দূত আখ্যা দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাদেরও যে ঘুম খুব নিশ্চিন্তে হচ্ছে তা নয়। ট্রাম্প নেতানিয়াহুর ঘুম হারাম করেছে হামাস, হুথি আর খামেনি। বিশেষ করে ইরানকে নিয়ে যেন বাড়তি রাত জাগতে হচ্ছে এই দুই দেশকে। ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে লাগাম টানতে 3 দফায় দেশটির সাথে পরোক্ষ আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র, কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে নারাজ তেহরান। এমনকি পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণে লাগাম টানতেও রাজি না আয়াতুল্লাহ আল খামেনি। এমন পরিস্থিতিতে চুক্তির একটি পরিকাঠামো তৈরি করতে চতুর্থ ধাপে যে বৈঠক করার কথা ছিল তাও বাতিল হয়েছে। আর এই বাতিল বৈঠকই দুই দেশের যুদ্ধ অবস্থাকে উস্কে দিচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে যুক্তরাষ্ট্রের কোনো হুমকি ধামকিতেই ভয় পাচ্ছে না ইরান। বরং যুক্তরাষ্ট্র যদি আক্রমণ করে তাহলে সফলতা অর্জনের সব ধরনের পদক্ষেপই নিয়ে রাখছে খামেনির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। বছরের শুরুতেই 4টি মিসাইল সিটি উন্মোচন করেছে ইরানের IRGC বাহিনী। এইসব ক্ষেপণাস্ত্র কেন্দ্রতেই রয়েছে কয়েক লাখ ব্যালিস্টিক মিসাইল, যা দিয়ে কয়েক মুহূর্তেই ধ্বংস করে দেয়া সম্ভব শক্তিশালী অনেক দেশের সামরিক আস্তানা। এমনকি ইরানের নজরের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। তবে সমুদ্রে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজ নামিয়ে এবার যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরানের IRGC। দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত বন্দর আব্বাসে উন্মোচিত করা হয়েছে মিসাইল বহনকারী জাহাজ। এই জাহাজটি দিয়ে সহজেই ক্ষেপণাস্ত্র ছুটতে পারবে IRGC। শত্রুপক্ষকে তাড়া করতে জাহাজটি ঘন্টায় ছুটতে পারবে 215 কিলোমিটার স্পিডে। জাহাজটি উন্মোচন করেছেন IRGCর নৌবাহিনীর কমান্ডার রিয়াল অ্যাডমিরাল আলী রেজা তানসিরি। 30 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। সম্প্রতি IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সমুদ্রে ইরানের সীমাহীন উপস্থিতি তুলে ধরে বলেন, নৌযুদ্ধের সফলতা অর্জনের জন্য প্রয়োজন নির্ভুলভাবে আক্রমণ করা, আর এক্ষেত্রে প্রয়োজন হয় জাহাজটির গতি এবং অস্ত্রের পরিচয়, আর আমাদের কাছে এর সবকিছুই রয়েছে। এদিকে পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে আলোচনার মাঝেও থেমে নেই যুক্তরাষ্ট্রের ফাঁকা বুলি। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে ইরান, এমন অভিযোগ এনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগস বলেন, হুথিদের প্রতি ইরানের সমর্থন অব্যাহত রয়েছে। মার্কিন সামরিক বাহিনী আসলে ঠিক কী করতে পারে সেটাও সবাই জানে। আমরা সঠিক সময় সঠিক স্থান থেকে জবাব দেব। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ইরানকে আবারও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইরান ইউরেনিয়াম প্রকল্প থেকে সরে না আসলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বেশ কঠোর বার্তায় রুবিও বলেছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন পুরোপুরি বন্ধ করতে হবে। তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আমেরিকানদের প্রবেশাধিকার দিতে হবে।
পারমাণবিক কর্মসূচি নিয়ে শুরু হওয়া আলোচনার চতুর্থ ধাপ স্থগিত হওয়ার পর গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কথা বলেন। রুবিওর মন্তব্যের মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধের বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে দেশ দুটি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করে আসছে। শেষ পর্যন্ত গত মাসে এই আলোচনা শুরু হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হয় তাহলে ইরানে বোমা হামলা করা হবে। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ইরানকে সন্ত্রাসীদের সহায়তা দেয়া থেকে সরে আসতে হবে। এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সহায়তা বন্ধ করতে হবে এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যার একমাত্র উদ্দেশ্য পারমাণবিক অস্ত্র তৈরি সেগুলোও বন্ধ করতে হবে। পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে হবে। ইরান বরাবরই বলে আসছে তারা কখনো ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না, কারণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে তারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তৈরি করে। এছাড়া এটি দিয়ে স্বয়ংক্রিয় ওয়ারহেডও তৈরি করা হয়। গত বৃহস্পতিবার ইরানের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সময়সূচি অনুযায়ী পারমাণবিক কর্মসূচি নিয়ে চতুর্থ ধাপের আলোচনা শনিবার রোমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এটি স্থগিত করা হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের আগ্রহ অনুযায়ী নতুন দিনক্ষণ নির্ধারণ করা হবে। রুবিও বলেন, পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির জন্য ইরানের উচিত ইউরেনিয়াম আমদানি করা। যুক্তরাষ্ট্র মনে করে ইরানের যদি ইউরেনিয়ামকে 3.67% পর্যন্ত সমৃদ্ধ করার সক্ষমতা থাকে তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই 20%, তারপর 60%, এমনকি 80 বা 90% পর্যন্ত যেতে পারে, যা অস্ত্র তৈরি করতে সক্ষম। ইরান জানায় তারা পারমাণবিক অস্ত্র আপাতত তৈরি করতে চায় না, তবে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার তাদেরও আছে। ইরানের পারমাণবিক সফলতা হুমকি হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর জন্য। এ কারণেই তো পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখতে বারবার ইরানকে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা 2015 সালের চুক্তিতে নির্ধারিত 3.67%-এর অনেক বেশি। তবে অস্ত্র তৈরির জন্য প্রয়োজন 90%-এর নিচে। 2015 সালে ইরান বিশ্বের 6টি পরাশক্তির সাথে তার পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে আসতে সম্মত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়া এই চুক্তির অংশীদার। ইরান তার পরমাণু কর্মসূচি বৃদ্ধি করায় কয়েক বছর ধরে উত্তেজনা বাড়তে থাকে। যদিও ইরান তার কর্মকাণ্ড সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করে আসছিল, কিন্তু তা বিশ্বাস করেনি বিশ্বের পরাশক্তিগুলো। ইউরেনিয়াম পারমাণবিক চুল্লির জ্বালানি হিসেবে যেমন ব্যবহার করা হয়, তেমনি পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহৃত হয়। তবে 2015 সালের চুক্তির পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া থেকে সরে আসে ইরান। চুক্তির শর্ত অনুযায়ী ইরান সংবেদনশীল পরমাণু কর্মকাণ্ড সীমিত করতে রাজি হয় এবং দেশটির বিরুদ্ধে আনা অর্থনৈতিক অবরোধ তুলে নেবার শর্তে আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু কর্মকাণ্ড পরিদর্শনে অনুমতি দেয়। জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইআইএর পরিদর্শকরা ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক প্রকল্পগুলো পরিদর্শন করতে পারবেন, সে ব্যাপারে সম্মতি দেয় তেহরান।
পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়, যা তেহরান ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্র মনে করে ইরানের যদি ইউরেনিয়ামকে 3.67% পর্যন্ত সমৃদ্ধ করার সক্ষমতা থাকে তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই 20%, তারপর 60%, এমনকি 80 বা 90% পর্যন্ত যেতে পারে, যা পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। ট্রাম্প তার প্রথম মেয়াদে 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর থেকে সাম্প্রতিক আলোচনাগুলো দীর্ঘস্থায়ী শত্রুদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা, যা ইরানের পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিল। চলতি জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় ফেরার পর ট্রাম্প আবারও তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি চালু করেছেন। মার্চ মাসে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে চিঠি লিখে আলোচনার প্রস্তাব দেন, তবে কূটনীতি ব্যর্থ হলে সম্ভাব্য সামরিক পদক্ষেপের সতর্কও করেছিলেন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনাপূর্ণ সম্পর্কের ইতি টানার উদ্দেশ্যে সম্মুখ বৈঠকে বসার পরিকল্পনা করে তারা। 3 দফা বৈঠকের পর 4র্থ দফা বৈঠক হবার কথা ছিল তাদের মধ্যে। ইরানের পক্ষ থেকে জানানো হয় যুক্তরাষ্ট্র, ওমান ও ইরান সম্মিলিতভাবে 4র্থ দফার আলোচনার জন্য প্রস্তুতি নিয়েছে। এমনকি আলোচনার তারিখও ঠিক ছিল, এপ্রিলের শেষ সপ্তাহে বসবে 2 দেশ। কিন্তু তারপর হুট করেই ঘোষণা আসে কারিগরি ও যৌক্তিক কারণে স্থগিত এই বৈঠক। তবে আলোচনা সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে বলেছে যুক্তরাষ্ট্র কখনোই রোমের 4র্থ দফার আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সতর্ক আশাবাদ প্রকাশ করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের দাবিগুলো অবাস্তব বা অযৌক্তিক হয় তাহলে আমরা স্বাভাবিকভাবেই সমস্যার সম্মুখীন হব। এর আগে টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের হুমকি পুনর্ব্যক্ত করেছেন, তবে চুক্তির ব্যাপারে তিনি আশাবাদী বলেও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বোমা ফেলার চেয়ে চুক্তি হওয়া অনেক বেশি শান্তি। গত বৃহস্পতিবার ইরান ইউরেনিয়াম প্রকল্প থেকে সরে না আসলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বেশ কঠোর বার্তায় রুবিও বলেছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন পুরোপুরি বন্ধ করতে হবে। এছাড়াও তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আমেরিকানদের প্রবেশাধিকার দিতে হবে বলেও জানান রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির জন্য নিজে ইউরেনিয়াম সমৃদ্ধ না করে ইরানের উচিত ইউরেনিয়াম আমদানি করা। যুদ্ধের আগ্রহ হারাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজায় আবারও সৈন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া শুরু হলে রিজার্ভ সেনাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ইসরায়েলের সাম্প্রতিক পরিস্থিতি ভয়াবহ অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত দিচ্ছে। হামাসের সঙ্গে 1.5 বছরব্যাপী লড়াইয়ের পর দেশ এখন বিভাজন ও ক্লান্তির মধ্য দিয়ে যাচ্ছে। এক রিপোর্টে বলা হয়েছে, সৈনিকদের যুদ্ধকালীন মনোবল দুর্বল হয়ে পড়েছে, কারণ জনসমর্থন কমে গেছে। রিজার্ভ সেনারা ক্লান্ত এবং রাজনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। এখন প্রশ্ন উঠছে দেশের উদ্দেশ্য ও নেতানিয়াহুর নেতৃত্বের গ্রহণযোগ্যতার উপর। বিগত 18 মাসে প্রায় 1 লক্ষাধিক রিজার্ভ সৈন্য সক্রিয় দায়িত্ব পালন করেছে। তাদের অনেকেরই গাজার যুদ্ধে 270 দিনেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। এত দীর্ঘ লড়াই শেষে শারীরিক ও মানসিক অবসাদ স্বাভাবিকভাবেই বেড়েছে। সাম্প্রতিক সময়ে দেখা গেছে কিছু সৈনিক গাজার দিকে যেতে অনিচ্ছুক। তারা বন্দীদের মুক্তি বা শান্তি আলোচনা ছাড়া ফ্রন্টলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিতে নারাজ। অনেকের ধারণা তাদের তীব্র পেশাদারিত্বের অনুভূতিকে ঘিরে রাজনৈতিক কারণে যুদ্ধ চালানো হচ্ছে, যেন নেতানিয়াহু তাদের বীরত্বকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।
অভিজ্ঞ চিকিৎসক অফিসার অ্যালন শনাইডার জানান, তার ইউনিটের 40 জনের মধ্যে 15 জন আর গাজার মাটিতে যাবেন না। তার কথায়, আমি যাদের যুদ্ধে পাঠাচ্ছি তাদের প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস আর নেই। অনেক সৈনিক মনে করছেন দীর্ঘ লড়াইয়ের পরও রাজনৈতিক স্বার্থে তাদেরকে ফ্রন্টলাইনে পাঠানো হচ্ছে এবং তারা প্রতারণার শিকার হচ্ছেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে 70% ইসরায়েলি নেতানিয়াহু সরকারের প্রতি আস্থা রাখেন না। এমনকি শাসক দলীয় ভোটারদের মধ্যেও মাত্র 51% জনতা সরকারের আস্থা প্রকাশ করেছেন। জরিপে দেখা গেছে গাজার বাকি বন্দীদের মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের পক্ষে 69% মানুষ সমর্থন জানিয়েছে, যা নির্দেশ করে অধিকাংশ নাগরিক অস্ত্রবিরতির মাধ্যমে পরিস্থিতির সমাধান করতে চান। তবুও সরকার সে পথে যেতে অনীহা দেখাচ্ছে, ফলে জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দ্বিধা ও অসন্তোষ দৃশ্যমানভাবে বাড়ছে। এই অভ্যন্তরীণ অসন্তোষ রূপ নিয়েছে রাস্তার বিক্ষোভে। সম্প্রতি তেল আবিব ও জেরুজালেমের রাস্তায় হাজার হাজার মানুষ বন্দীদের মুক্তি এবং নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করে মিছিল করেছেন। এক প্রতিবাদকারীর বক্তব্য, এখন আর গুরুত্বপূর্ণ কিছু নিয়ে যুদ্ধ হচ্ছে না, এটা শুধু সরকারের টিকে থাকার লড়াই। এই উত্তেজনার মধ্যে নেতানিয়াহু শিন বেটের প্রধানকে বরখাস্তের চেষ্টা করায় তীব্র সমালোচনা ছড়িয়েছে। সমালোচকরা বলছেন এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতন্ত্রের ভিত্তি দুর্বল করছে। এই অভ্যন্তরীণ বিবাদ সামরিক ও কৌশলগত সিদ্ধান্তকে প্রভাবিত করছে। অবসরপ্রাপ্ত জেনারেল ইয়াকভ আমিদ্রোর মতে, গণতান্ত্রিক দেশে যুদ্ধের জন্য অভ্যন্তরীণ বৈধতা অপরিহার্য। জনসমর্থনবিহীন সিদ্ধান্তের ফলে লক্ষ্য পূরণ কঠিন হয়ে পড়ে। উপরন্তু শিন বেট প্রধানের সঙ্গে নেতানিয়াহুর বিরোধ নিরাপত্তা বাহিনীর আস্থায়ও ফাটল ধরিয়েছে। সব মিলিয়ে অভ্যন্তরীণ অসন্তোষ ও বিশ্বাসঘাতকতা আইডিএফকে দুর্বল অবস্থায় ফেলছে এবং ভবিষ্যতের কৌশল নির্ধারণে বড় ধরনের বাধা সৃষ্টি করছে। ইরান ইস্যুতে যেন দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। ইরানকে দমাতে নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র, যাতে ত্যক্ত বিরক্ত হয়ে পড়েছে অন্যান্য দেশও। সম্প্রতি যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, ইরানের তেল বা পেট্রোকেমিক্যাল যারা কিনবে তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করতে পারবে না। অর্থাৎ ইরানের মিত্ররা যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে গণ্য হবে। আর এমন পাগলাটে ঘোষণায় দিন দিন বড় হচ্ছে ইরানের জোট, আর ভয় বাড়ছে উল্টো যুক্তরাষ্ট্রেরই। 2023 সালে ইরান গড়ে 2.99 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করেছে, আর সেই তেলের 90% গেছে চীনে। তাহলে কি ট্রাম্প সরাসরি চীনের দিকেই যুদ্ধের ইশারা দিলেন? বিশ্লেষকরা বলছেন, এ হুমকি শুধু ইরান নয়, বরং চীনকে কূটনৈতিকভাবে ঘিরে ধরার কৌশল। ট্রাম্পের এই বিশ্লেষক ঘোষণা ঠিক এমন সময় এলো যখন ওমানে যুক্তরাষ্ট্র ইরান পরমাণু ইস্যুতে চতুর্থ দফায় আলোচনার কথা ছিল, কিন্তু সেই বৈঠক হঠাৎ পিছিয়ে দিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই। বাদার আল বোসাইদি তার এক্স হ্যান্ডেলে জানান, লজিস্টিক কারণেই আলোচনা পেছানো হয়েছে, নতুন তারিখ পরে জানানো হবে। এরপরই কূটনৈতিক মহলে শুরু হয় সমালোচনা। তাহলে কি ইরান পাত্তাই দিচ্ছে না যুক্তরাষ্ট্রের হুমকি ধামকিকে? যদিও তেহরান এ বিষয়ে নিশ্চিত করেছে তারা এখনও শান্তিপূর্ণ সমাধানেই অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানান, ইরান কোনো পারমাণবিক অস্ত্র চায় না, বরং এমন চুক্তি চায় যেটা তাদের অধিকার নিশ্চিত করবে আর শান্তিও আনবে। এদিকে একচেটিয়া সিদ্ধান্তে অনেকটা বিরক্ত হয়েই ইরানের পাশে দাঁড়ানোর কৌশলে এগুচ্ছে বেশ কয়েকটি শক্তিশালী রাষ্ট্র। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে পারে এমন একাধিক দেশই এখন ইরানের জোটে সামিল হচ্ছে। যুক্তরাষ্ট্রের সমস্যা ইরান, তাহলে ইরান থেকে পণ্য আমদানি না করতে অন্য দেশকে কেন চাপ দিবে ট্রাম্প প্রশাসন? এমন প্রশ্নের উত্তরে বেরিয়ে আসছে স্রেফ ট্রাম্পের একঘেয়েমি সিদ্ধান্ত। আপাতত চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ট্রাম্পের মোরলীপনা মানতে নারাজ। সরাসরি কিছু না বললেও কৌশলগত পন্থায় এমন শক্তিশালী দেশগুলো ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন অব্যাহত রেখেছে, যা ট্রাম্পের গলা শুকানোর কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যও ইরানকে কৌশলগত সমর্থন করছে। সব মিলিয়ে ট্রাম্পের আগের ভয় ছিল একা ইরান,
আর এখন ইরানের মিত্রদের সংখ্যা বেড়ে যাওয়ায় সেই ভয় বেশ জাঁকিয়ে ধরেছে ট্রাম্পকে। কিন্তু ট্রাম্প তার খেপাটে স্বভাব থেকে কোনোভাবেই যেন সরে আসতে পারছেন না। তার এক পোস্টে উঠে এসেছে পরমাণু হামলার হুমকি আর চূড়ান্ত পরিণতির বার্তা। এমনকি তিনি চান ইরান যেন বিদেশ থেকে এনে ইউরেনিয়াম ব্যবহার করেন, তবুও নিজে উৎপাদন না করে। এসব শর্তকে ইরান অপমানজনক নয়, বরং সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে দেখছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই হুমকি দুটি বিষয়কে স্পষ্ট করে দেয়। এক, তিনি ইরানের অস্ত্র তৈরিতে বাধা দিচ্ছেন, অন্যদিকে তিনি অর্থনীতিও থামাতে চান। দুই, তিনি চীনকে চাপে রাখতে চান। কিন্তু এত কিছু করেও লাভ হচ্ছে না কারোরই, বরং আলোচনা যেখানে যাচ্ছিল সেখান থেকে এক ধাপ পিছিয়ে গেল। ইসরায়েলি হামলায় এক ধ্বংসনগরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। হত্যা বাস্তুচ্যুত করেও থেমে নেই ইসরায়েলের বর্বরতা। গাজা উপত্যকায় 24 লাখ ফিলিস্তিনির জন্য ইসরায়েল বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক সহায়তাও। পারমাণবিক অস্ত্রের পাশাপাশি ইসরায়েল এবার ক্ষুধাকেও অস্ত্র হিসেবে ব্যবহার করা ঘৃণ্য খেলায় মেতেছে। আন্তর্জাতিক সহায়তা প্রবেশ করতে না পারায় গাজায় তীব্র খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। ত্রাণ সামগ্রী প্রবেশ বন্ধ করে দেওয়ার পর থেকে গাজায় আবারও দুর্ভিক্ষের শঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘ বারবার মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে আসছে। গাজার পরিস্থিতি এখন এতই ভয়াবহ যে এক বেলার গরম খাবারও যেন বিলাসিতা। জাতিসংঘ কর্মকর্তারা বলছেন, গাজার মানুষ মরিয়া হয়ে খাদ্য গুদামে খাবার লুট করছে। গত 2 মার্চ গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এর কয়েকদিন পরই 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা চালায় ইসরায়েল। তাদের ভাষ্য, জিম্মিদের মুক্তির জন্য হামাসকে চাপ দিতেই তাদের এই পদক্ষেপ। এতে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম সম্পূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে সতর্ক করেছে রেড ক্রস। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA জানায়, ইসরায়েলি হামলা ও অবরোধের কারণে গাজার সাধারণ মানুষ খাদ্য সংকটে আছে এবং পরিস্থিতি প্রতিদিন আরও খারাপ হচ্ছে। বিশেষ করে শিশুরা খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছে। নানা দাতব্য সংস্থা তাদের কিছু খাবার সরবরাহ করার চেষ্টা করছে, কিন্তু অবরুদ্ধ গাজায় খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রবাহ বন্ধ রয়েছে, যার ফলে মানবিক সংকট তীব্র হয়ে উঠেছে। মাংস কিংবা সবজি নয়, কেবল ডাল, চাল আর টক টমেটোর সস দিয়ে তৈরি খাবার কোশারি রান্না হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক সহায়তা সংস্থা আমেরিকান নিয়ার ইস্ট রিফিউজি এইড পরিচালিত 2টি কমিউনিটি কিচেনের একটিতে। সেখান থেকে খাবার যাচ্ছে বাস্তুচ্যুত মানুষদের কাছে। কমিউনিটি কিচেনের গাজা শাখার প্রধান সামি মাতার বলেন, এখানকার মানুষ তাদের রান্নাঘরের খাবারের ওপর নির্ভরশীল। বাজারে সামান্য যা আছে তা কেনার মতো পয়সা নেই তাদের। আগে তারা চাল মাংসের খাবার রান্না করতেন, কিন্তু এখন অবরোধের কারণে মাংস তো দূরের কথা, টাটকা শাকসবজিও নেই। এ পরিস্থিতিতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ শরণার্থী সংস্থা UNRWA জানিয়েছে, তাদের খাবারের মজুদ পুরোপুরি শেষ। খাদ্য সংকটে পড়া গাজার অবশিষ্ট কয়েকটি কমিউনিটি কিচেনই এখন শত সহস্র মানুষের একমাত্র ভরসা। খান ইউনিসে কমিউনিটির রান্নাঘর প্রতিদিন প্রায় 6000 মানুষকে খাবার দেয়, কিন্তু অবরোধ না উঠলে রসদ দ্রুতই ফুরিয়ে যাবে। তখন আর এই খাবার সরবরাহ করা সম্ভব হবে না। সামি মাতার বিবিসির স্থানীয় এক সাংবাদিককে বলেন, ইসরায়েলের 2 মাসের অবরোধের কারণে গাজায় সব সরবরাহ আসা বন্ধ হয়ে গেছে। আগে প্রতি সপ্তাহে 100-র বেশি ট্রাক আসতো, এখন একটিও আসে না। কয়েক ডজন ফুড কিচেন কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে।
তিনি জানান আগামী কয়েকদিন খুবই সংকটের মধ্যে দিয়ে যাবে। তাদের হয়তো 2 সপ্তাহ চলার মতো মজুদ আছে বা তার চেয়েও কমও হতে পারে। সাংবাদিকদের আনেরার বিস্তীর্ণ ফাঁকা গুদামঘর ঘুরিয়েও দেখান মাতার। তিনি আরও বলেন, কমিউনিটি কিচেনের জন্য চাল, ডাল, পাস্তা, তেল, লবণ কিনতে হিমশিম খাচ্ছেন তারা। রান্নার জন্য কাঠ কিনতে হয়। 1 কেজি কাঠের অনেক দাম। প্রতিদিনের রান্নায় 700 কেজির বেশি কাঠ লাগে। ইসরায়েল অভিযোগ করে বলেছে হামাস এই ত্রাণ চুরি করে যোদ্ধাদের দিচ্ছে কিংবা বিক্রি করছে। তবে জাতিসংঘ সহ অন্যান্য ত্রাণ সংস্থাগুলো ত্রাণ সরবরাহের ওপর তাদের কঠোর নজরদারির কথা জানিয়ে ইসরায়েলের ওই অভিযোগ অস্বীকার করেছে। মোটা ফাইলে নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর সহ বাসিন্দাদের তালিকা দেখিয়ে মাতার বলেন তাদের বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ ও নির্ভরযোগ্য। তারা কোনো রকম দলীয় হস্তক্ষেপ এড়ানোর চেষ্টা করে। কমিউনিটি কিচেনের প্রত্যেকটি প্যাকেটে 4 জনের খাবার থাকে। যারা সেখানে কাজ করেন তারাও এই খাবার নিজেদের পরিবারের জন্য নিয়ে যান। বাকি খাবার ওঠানো হয় গাধার পিঠে। সেগুলো পাঠানো হয় অস্থায়ী ক্যাম্প আল মাওয়াসিতে। সেখানে বহু মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে থাকেন 1 প্যাকেট খাবারের আশায়। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হয়েছে 1.5 বছরেরও বেশি সময় আগে। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে ঢুকে হামাসের হামলায় প্রায় 1200 ইসরায়েলি নিহত এবং 250 জনেরও বেশি জিম্মি হয়। এখনও অন্তত 59 জন জিম্মি হামাসের হাতে বন্দী রয়েছে বলে ধারণা করা হয়। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছে 52,400 জনের বেশি মানুষ, যাদের অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ। 90% মানুষ হয়েছেন বাস্তুচ্যুত। জাতিসংঘ বলছে গাজায় ইসরায়েলের অবরোধ, পুনরায় হামলা এবং এর ফলে সম্প্রতি আরও 5 লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার কারণে পরিস্থিতি এখন সবচেয়ে করুণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গাজায় আরও খাদ্য ও ওষুধ ঢুকতে দেওয়ার অনুরোধ করেছেন বলে জানিয়েছেন। গাজাবাসীর প্রতি তিনি সদয় হতে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া মেলেনি। পরিস্থিতির ভয়াবহতা বাড়তে থাকায় ইসরায়েলের ওপর গাজায় অবরোধ তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। মানুষকে ইচ্ছাকৃতভাবে না খাইয়ে রাখা যুদ্ধাপরাধ হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হচ্ছে ইসরায়েলকে। তবে ইসরায়েল এসব সতর্কবার্তার তোয়াক্কা করছে না। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এ সপ্তাহে এক যৌথ বিবৃতিতে গাজা অবরোধকে অসহনীয় বলে বর্ণনা করে তা অবসানের আহ্বান জানিয়েছেন। এর জবাবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যুদ্ধবিরতির সময় গাজায় 25,000-এর বেশি ট্রাকে করে প্রায় 4,50,000 টন পণ্য প্রবেশ করেছে। মন্ত্রণালয় আরও বলেছে মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইসরায়েল। সেখানে কোনো ত্রাণ সংকট নেই। তবে বাস্তবে দেখা যাচ্ছে সীমান্তে ত্রাণ বোঝাই ট্রাকগুলো আটকে আছে। অন্যদিকে গাজার ভেতরে মানবিক ত্রাণকর্মীরা অবশিষ্ট রসদের হিসাব করে দিন কাটাচ্ছেন। আল মাওয়াসি শরণার্থী শিবিরে খাবার বিতরণ চলার সময় শিশুরা ঘিরে ধরে সামি মাতার ও আনেরার কর্মীদের। তাদের অনেকেই কঙ্কালসার, যা আগামী দিনগুলোতে বিশেষত গাজার শিশুদের মারাত্মক অপুষ্টিতে ভোগারই অশনি সংকেত দেয়। সামি মাতার বলেন, খাবার ফুরিয়ে গেলে কি করব জানি না। এই সহায়তা বন্ধ করতে হলে তা আমাদের জন্য ভয়াবহ মানসিক চাপের ব্যাপার হবে। মাতার আবেদন জানিয়ে বলেন, আমাদের দিকে তাকা, আমাদের বিষণ্ণ চাহনি দেখুন, বুঝতে চেষ্টা করুন সময় দ্রুত ফুরিয়ে আসছে। অনুগ্রহ করে আবার সীমান্ত ক্রসিং খুলে দেন।